দাবি পূরণের আশ্বাসে ২৬ ঘন্টা পর রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু। শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ২ ফেব্রুয়ারি হবে আখেরি মোনাজাত। দুদিন পরই পর্দা উঠছে অমর একুশে বইমেলার। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি, ছাপাখানায় ব্যস্ততা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহা উৎসব, বাঁধ ঘেঁষে মাটি কাটছেন প্রভাবশালীরা, ভাঙন আতঙ্কে স্থানীয়রা। এবং বিরতির পর আবারও মাঠে বিপিএল। দুপুরে লড়বে চিটাগং কিংস ও রংপুর রাইডার্স, সন্ধ্যায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটাল। দর্শক শুভ সকাল। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। দাবি পূরণের আশ্বাসে ২৬.৫ ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার করেছেন রেলওয়ে রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানের বাসায় বৈঠক শেষে গেল রাত ২:৩০টার দিকে ধর্মঘট তুলে নেন তারা। সকাল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। মঙ্গলবার দিনভর সারা দেশে রেল চলাচল অচল থাকার পর সমস্যা সমাধানে মধ্যরাতে রেলপথ উপদেষ্টার বাসভবনে বৈঠকে বসেন রেলের রানিং স্টাফ ও কর্মচারী ইউনিয়নের নেতারা। এতে অংশ নেন বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈঠক শেষে রাত ২:৩০টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় রেলের রানিং স্টাফরা। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান যাত্রী ভোগান্তিতে দুঃখ প্রকাশ করে বুধবার থেকে রেলের স্টাফ ও কর্মচারীদের কাজে যোগ দিতে বলেন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ডিজি এবং সচিব এবং আমাদের ছাত্র নেতারা এবং আমাদের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সবার উপস্থিতি উনি আমাদের কথা দিয়েছেন, আপনাদের সামনেও কথা দিয়েছেন। উনি অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা দ্রুত কালকের মধ্যেই সমাধান করবেন। আমি অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিক নেতাদের সাথে নিয়ে রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করার কথাও জানান তিনি। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানীর কমলাপুর সহ বিভিন্ন স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কখন থেকে শুরু হলো ট্রেন চলাচল, যাত্রীরা কি বলছেন আমাদের জানাবেন। স্বস্তির খবর হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকে এ পর্যন্ত 3টি ট্রেন কিন্তু বিভিন্ন রুটে ছেড়ে গিয়েছে। অর্থাৎ যাত্রীদের মধ্যে যে আমরা গতকালকে দুঃখের চাপ দেখেছিলাম সেটি কিন্তু আজকে আনন্দিত। তারা বলছেন যে এরকম ধর্মঘটে তাদের যেন ভোগান্তি পোহাতে না হয় সেই বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ নজরে নেবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু একটি কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়েছে এবং আরেকটি ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে গিয়েছে, যদিও কিছুটা শিডিউল বিপর্যয় হচ্ছে এবং সেই বিষয়টি কর্তৃপক্ষ বলছেন যে হয়তো 2-1 দিনের মধ্যে সেই শিডিউল বিপর্যয় কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আরেকটি ট্রেন কিন্তু দাঁড়ানো রয়েছে, অর্থাৎ হাওড়া এক্সপ্রেস ট্রেনটি, সেটি কিন্তু কর্মবিরতির মধ্যেই গতকাল ছেড়ে এসেছিল। সেই ট্রেনটি এখনো পর্যন্ত দাঁড়ানো রয়েছে। অর্থাৎ এই ট্রেনটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে অন্যথায় কিন্তু মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু আজকে হয়তো ছেড়ে যাবে, সেই বিষয়টি বলছিলেন কর্তৃপক্ষ। এবং সাধারণ যাত্রীরা বলছেন কিন্তু তারা তাদের সহজেই কিন্তু আজকে সকাল থেকে তারা তাদের গন্তব্যস্থলে কিন্তু যেতে পারছেন। অর্থাৎ রেলওয়ে রানিং স্টাফ যারা রয়েছেন, আমরা তো কিন্তু 2-1 জনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করেই কিন্তু তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে সেই তারা কিন্তু তাদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিলেন সেটি কিন্তু প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন এবং তারা বলছেন তাদের
সকল দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে সরকার মেনে নেবেন এবং তাদের যে মাইলেজ সুবিধা বিশেষ করে সেই সুবিধা কিন্তু পূর্ণবহাল করার দাবিও কিন্তু তারা রাখছেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে এবার কিন্তু তাদের যে আন্দোলনটি ছিল সেটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য আন্দোলন ছিল এবং সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে তারা আশ্বস্ত হয়েছেন তাদের যে সুযোগ সুবিধা পূর্ণবহাল করা হবে সেটি যেন করা হয় অচিরেই সেই দাবি কিন্তু তারা রাখছেন। অর্থাৎ আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু মাইলেজ সুবিধা পূর্ণবহালের দাবিতে কিন্তু রেলওয়ে রানিং স্টাফ যারা আছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ তারা বলছিলেন যে তাদের 162 বছরের যে সিস্টেমটি ছিল সেটি কিন্তু 2021 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয় সেটিকে কিন্তু খর্ব করে, অর্থাৎ যার প্রেক্ষিতে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, যার কারণেই কিন্তু তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে কিন্তু বাধ্য হয়েছিলেন। এবং আমরা দেখেছি অনির্দিষ্ট কর্মবিরতিতে যাওয়ার কারণে বিশেষ করে যে যাত্রীদের ভোগান্তি সেটি কিন্তু গতকাল সারাদিনেই ছিল এবং যাত্রীরা কিন্তু রেলওয়ে স্টেশনে এসে কিন্তু তারা ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তাদেরকে ফিরতে হয়েছে এবং অনেকেই কিন্তু বাস ট্রেনে কিন্তু তাদের বাসে করে কিন্তু গন্তব্যস্থলে যেতে হয়েছিল, যার কারণে কিন্তু বেশি বাড়ার পাশাপাশি তাদের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই চরম পর্যায়ে পৌঁছেছিল। এবং আজকে সকাল থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দেখেছি যাত্রীরা কিন্তু বিভিন্ন রুটে যাওয়ার জন্য আসছেন, যদিও তারা কিছুটা শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছেন এবং কর্তৃপক্ষ বলছেন সেটা অচিরেই কাটিয়ে উঠবে এবং যথাযথভাবে রেল চলাচল কিন্তু শুরু হয়েছে। বলা যায় যে ময়মনসিংহ অঞ্চলে 28 জোড়া রেল চলাচল করে, সেখানে কিন্তু 5 থেকে 7,000 যাত্রী প্রতিদিন কিন্তু বিভিন্ন গন্তব্যস্থলে তারা পৌঁছে থাকেন। অর্থাৎ তাদের যে স্বস্তি সেটি কিন্তু আজকে আমরা সকাল থেকে পেয়েছি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। এর আগে মঙ্গলবার দিনভর সারা দেশে বন্ধ থাকে ট্রেন চলাচল, কার্যত অচল হয়ে পড়ে দেশের রেল যোগাযোগ। এতে স্টেশনে এসে চরম বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। বিকল্প হিসেবে ট্রেনের টিকিটেই বিআরটিসি বাসে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে রেল মন্ত্রণালয়। নাফিসা ফারজানার রিপোর্টে বিস্তারিত। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হয় কর্মবিরতিতে নামেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। রানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মবিরতির কারণে আজকে ভোর 4:45 থেকে এখন পর্যন্ত যে সকল ট্রেনগুলো যাওয়ার কথা সেগুলো এখন পর্যন্ত যেতে পারে না। আগে থেকেই টিকিট কাটা যাত্রীরা কর্মবিরতি সম্পর্কে না জেনেই ভিড় করেন দেশের বিভিন্ন স্টেশনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই ফিরে যেতে দেখা যায় তাদের অভিযোগ, ট্রেন না ছাড়ার বিষয়টি SMS-এও জানানো হয়নি তাদের। এখন আইসা থেকে ট্রেন যাবে না, এখন তো অনেক ভোগান্তিতে পড়ে গেলাম ভাই। এখানে নামার পরে শুনলাম যে ট্রেন চলাচল বন্ধ, তো এখন আমরা এখানে একটা ভোগান্তির মধ্যে পড়ে আছি। তারপরে এখন টিকিটের টাকা ফেরত দিবে কিনা এই ব্যাপারেও কোনো কথাবার্তা নাই। টিকিট দেওয়া হয়েছে কিন্তু এখন বলে যে ট্রেন যাবে না। এখন ওরা মাইকিং অ্যানাউন্স করছে যে আন্তরিকভাবে দুঃখিত। এখন কোথায় যাব কি করব সেটাই বুঝে পাচ্ছি না। এদিকে ট্রেন না পাওয়ায় রাজশাহীর রেলওয়ে স্টেশনে ভাঙচুর এবং রেলের 2 জন স্টাফকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পরে কয়েক ঘন্টার অপেক্ষার পর সকালে ট্রেনের যাত্রীরা টিকিট ফেরত দিয়ে সমপরিমাণ টাকা নিয়ে প্ল্যাটফর্ম ছাড়েন। সেটা আমাদের প্রস্তুতি ছিল যে গাড়িগুলো ছেড়ে যাবে, কিন্তু নির্ধারিত সময়ে আমরা গাড়িগুলো ছাড়তে পারি নাই, সেখানে যাত্রীদের অসন্তোষ দেখা দেয়। সেই প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে আমরা টিকিটগুলো রিফান্ডের ব্যবস্থা করি। পরে বলল যে 5টার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এই গ্যাঞ্জাম চলছে, এখন টিকিট ফেরত নিয়েছে, টাকা ফেরত দিয়েছে। অন্যদিকে যাত্রী নিয়ে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যান চালক। এতে ক্ষুব্ধ হয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করে রাখেন যাত্রীরা। কালকে রাত 12টা বাজে আমরা টিকিট কাটছি, সেই টিকিট নিয়ে আমরা মোহনগঞ্জ যখন আসি, মোহনগঞ্জ আসার পর ঠিক আছে ওইখান থেকে ঠিকই আপনার ট্রেনটা চলতেছে, ময়মনসিংহ আসার পর এখানে বলতেছে আর যাবে না। এই ব্যাপারে আমি কর্তৃপক্ষের সাথে জানিয়েছি, কর্তৃপক্ষ বলছে যে সিদ্ধান্ত দেওয়া হবে,
এই সিদ্ধান্ত মধ্যে অপেক্ষা করতে হবে। রেল যোগাযোগ বন্ধ থাকায় রুটগুলোর জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস চালু করেছে রেল মন্ত্রণালয়। সকালে ঢাকা রেল স্টেশন ও বিমানবন্দর রেল স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা বাসে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়, যদিও এটিকে অপ্রত্যাশিত বলছেন তারা। সারা দেশে ট্রেনের যাত্রী পরিবহনে আন্তরিক বলে জানায় বিআরটিসি কর্তৃপক্ষ। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পূরণ হতে চলেছে 7 কলেজ শিক্ষার্থীদের দাবি। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, এই 7 কলেজে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ করা হবে। এর মডেল কি হবে তা নিয়ে কাজ চলছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে থানা ঘেরাও সহ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। তবে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আহমেদকে সব কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে আরও 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তারা। কায়েস রাহাতের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই নানা ইস্যুতে আলোচনায় ঢাকার 7টি কলেজ। জুলাই আন্দোলনের পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের আন্দোলনে নামে তারা। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এই 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পরদিন অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়। এখন এই 7 কলেজ পরিচালনায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ করার কথা ভাবছে সরকার। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, এই বিশ্ববিদ্যালয়ের মডেল কি হবে তা নিয়ে কাজ চলছে। এখন আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলাম। একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছু করতে হয়। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে। এদিকে আগামী 15 দিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন এবং 1 মাসের মধ্যে কার্যক্রম শুরুর নতুন আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। কলেজের সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা। জানান, তাদের প্রায় সব দাবি মেনে নিয়েছে সরকার। 7 কলেজের সামনের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আলোচনা চলছে। কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে। ওই আমার ছোট ভাই যেটা বললেন, এগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। আর ঢাকা কলেজ অধ্যক্ষ জানান, এই 7 কলেজের চলমান পরীক্ষা আগের মতোই নেওয়া হবে। ওদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কেউ কেউ প্রশ্ন করছে স্যার পরীক্ষা হবে কিনা। আমরা বলছি না, পরীক্ষা অবশ্যই চলবে এবং এই ব্যাপারে ছাত্ররা একেবারে দায়িত্বহীনভাবেই, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ যারা দায়িত্বহীনভাবে বলছে না স্যার পরীক্ষা চলতে হবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। যারাই জনগণের বিপক্ষে কাজ করবে তাদের পরিণতি 5 আগস্টের মতো হবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার খুলনা মহানগর বিএনপি আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কাজ করবে। দলটির প্রতি মানুষের এমন আস্থা রয়েছে। এই সময় ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার না করতে নেতাকর্মীদের হুঁশিয়ার করেন তারেক রহমান। জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। আগামী শুক্রবার শুরু হচ্ছে তাবলিগ জামায়াতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামী 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। মুসল্লিদের নিরাপত্তায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শামীম হোসেন।
টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যার আয়োজক তাবলিগ জামাত শুরাই নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীরা। আর 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজন করবে মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। তবে ইজতেমা মাঠে হামলা ও হত্যা মামলা সহ নানা জটিলতায় বর্তমানে কোণঠাসা তারা। এদিকে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি এগিয়ে চলছে। পুরো ময়দানে তাবলিগ জামাতের অনুসারী সদস্য, মাদ্রাসা ছাত্র শিক্ষক ও সাধারণ মুসল্লিরা প্রতিদিন দলে দলে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। তারা মাটি কাটা, ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁশ ও সুবিশাল চটের শামিয়ানা তৈরির যাবতীয় কাজ করছেন। আছি আলহামদুলিল্লাহ, খুব শান্তিতে আছি, কাজ করতেছি। 3 চিল্লার জন্য আমরা আসছি। 3 চিল্লার তো কেবল 60 দিন হয়েছে, আর 60 দিন বাকি। ইনশাল্লাহ বিশ্ব ইজতেমা তো আমরা তো হজে যাইতে পারি না, আমরা তো গরিব মানুষ। এবং হজের সমতুল্য সব আল্লাহ তাআলা আমাদের আমল নামে দান করবেন। দেশি বিদেশি মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ, পাশে রয়েছে তাদের থাকার ব্যবস্থা। এছাড়া মুসল্লিদের পারাপারে তুরাগ নদের ওপর সেনাবাহিনী নির্মাণ করছে ভাসমান ব্রিজ। শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক জানান, ইজতেমার প্রস্তুতিতে কিছু দেরি হলেও যথাসময়ে শেষ হবে। আমাদের কাজ মোটামুটি 100% শেষ। এখন শুধু আমরা মেহমানের অপেক্ষা, আমাদের সময় মতো ইজতেমা শুরু ইনশাআল্লাহ। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজকেও আমাদের একটা মোবাইল কোর্ট হচ্ছে ব্লেড ফ্যাক্টরির সামনে, ওইখানে কিছু অবৈধ দোকান উচ্ছেদ আছে। এই ধরনের সামান্য যেই কাজগুলো আমরা যেগুলো বাকি আছে এগুলোই শেষ, খুবই সামান্য কাজ, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। ওয়াচ টাওয়ার নির্মাণ, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন সহ কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। অমর 21শে বইমেলার বাকি আর মাত্র 3 দিন, এরপরই পর্দা উঠবে বাঙালির প্রাণের মেলার। এদিকে বইমেলাকে ঘিরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বইমেলার সার্বিক প্রস্তুতি নিয়ে NI নাহিদের বিশেষ প্রতিবেদন। ছাত্র আন্দোলনে মানুষের মুখে পানি তুলে দিতে গিয়ে প্রাণ গেল তরুণ প্রাণ মীর মুগ্ধের। তার এই বলিদান স্মরণীয় হয়ে থাক। বইটি মীর মুগ্ধকে উৎসর্গ করছে। দরজায় করা নাড়ছে অমর 21শে বইমেলা। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধকে উৎসর্গ করে এবারের মেলায় বই লিখেছেন তরুণ লেখক সুহানী শিফা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে বাংলা একাডেমির আয়োজনে এবারও 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী অমর 21শে বইমেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শেষ সময়ে নানা রঙে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। জোরে সোরে চলছে স্টল পেভিলিয়নের সাজসজ্জা। আশা করি ইনশাল্লাহ এবছর মেলার কাজ এই মেলার আগেই শেষ হয়ে যাবে। এদিকে বইমেলা সামনে রেখে ব্যস্ত প্রেসগুলো। নতুন বই ছাপাতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। মেলার আয়োজন নিয়ে সন্তোষ জানিয়ে ব্যবস্থাপনায় বাংলা একাডেমিকে আরও মনোযোগী হওয়ার আহ্বান প্রকাশকদের। অন্যপ্রকাশ বইমেলায় একটা প্রধান আকর্ষণে পরিণত হয় প্রতি বছর। সেটার পেছনে একমাত্র কারণ হচ্ছে বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের উপস্থিতি অন্য মেলাকে সরব করে তোলে। আমাদের প্রিয় লেখক নাই, কিন্তু তার সৃষ্টিশীল কাজগুলো রয়ে গেছে। এদিকে মেলায় একগুচ্ছ নতুন বইয়ের বার্তা জানালেন লেখকরা। বইমেলা 2025-এ আমার 2টি বই আসছে। একটা আরব, বইটি আসছে পাঞ্জেরি প্রকাশনী থেকে এবং প্যাভিলিয়ন 9-তে বইটা পাওয়া যাবে। আরেকটি বইয়ের নাম আলেকজান এবং প্রথমবারের মতো আসলে আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। শুধু আমার বই না, সকল লেখকের বই বিক্রি হবে। সো ওইটাই বই ছড়িয়ে পড়ুক একদম 56,000 বর্গমাইল জুড়ে এবং পৃথিবী বইয়ের হোক। আচার্য তারলিক পাণ্ডুলিপি, তার একটি পাণ্ডুলিপি মৃত্যুর পরে অভিযোগ উঠেছে যে এই পাণ্ডুলিপি চুরি হয়েছে, তার বিস্তর লেখাপত্র চুরি হয়েছে। চুরি করে তার পার্সোনাল সেক্রেটারি সেটা তার নিজের নামে ছাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে উপন্যাসের বিষয়বস্তু। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন জানান, বইমেলার নীতিমালা বাস্তবায়নে সক্রিয় থাকবে বাংলা একাডেমি। এবার মেলায় থাকছে 37টি পেভিলিয়ন ও 1072টি ইউনিট। অংশ নেবে 696টি প্রতিষ্ঠান। চিন্তা করে আমার মনে হয় যে এবারের বইমেলা সবচেয়ে সুন্দর বইমেলা হবে, কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের মধ্যে একটা পরিবর্তনের হাওয়া চলছে। মানুষ আশা করছে একটা সুন্দর বাংলাদেশ, আর বই সবসময় কিন্তু সুন্দর বাংলাদেশের কথা বলে। জুলাই অভ্যুত্থানকে গুরুত্ব দিয়েই বইমেলা আয়োজন হচ্ছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। জুলাইয়ের পরে এই মেলা, ফলে জুলাইয়ের ছাপ তো আপনার এই মেলাতে দেখতে পাবেনই।
এই দেশেই তো জুলাইয়ের ছাপ আছে, ফলে মেলা তো আর এই দেশের বাইরে না। নিশ্চয়ই আপনারা এখানে মেলার সাজসজ্জায় নতুন কিছু দেখবেন, মানে নতুন বলতে আমি বোঝাচ্ছি জুলাইকে দেখবেন। লেখক, পাঠক, প্রকাশকের অংশগ্রহণে জমজমাট হবে অমর একুশে বইমেলা, এ আশা সবার। করেছি তো NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের কি প্রভাব পড়ছে আমাদের জানাবেন। শুভ সকাল আপনাকে। আপনি জানেন যে আসলে পঞ্চগড়ের শীত কিন্তু প্রতি বছরই কিন্তু শীতের যে তীব্রতা সেটি থাকে বেশি। এই মাঘের মাঝামাঝি সময়ে কিন্তু শীতের তীব্রতা যেন আরো জেঁকে বসেছে। বিশেষ করে আপনাকে যদি আজকে সকালের চিত্র জানাই, সেটি হচ্ছে প্রায় 10 ফুট দূরে কিন্তু কুয়াশা কিন্তু ভেদ করে চোখের দৃষ্টিসীমা পার করতে পারছে না, যে কারণে দৃষ্টি আপনি বুঝতেই পারছেন যে আসলে এই চিত্রটা কেমন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কিন্তু আসলে যদিও মাঘের মাঝামাঝি সময়, এ সময় শীতের তীব্রতা থাকে বেশি, কিন্তু অন্যান্য জেলার থেকে কিন্তু আসলে আমরা দেখেছি যে এই জেলার প্রতি বছরেই কিন্তু দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড সেটি কিন্তু হয়ে থাকে পঞ্চগড়ে। এই বছরেও কিন্তু আসলে 7.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন, সেটিও কিন্তু পঞ্চগড়ে হয়েছে। আপনাকে যদি জানাই যে এই শীতের সময় আর কি, বিশেষ করে মাঘের যে সময়টুকু, এই মাঘ মাসেই কিন্তু আসলে কনকনে শীত, হিমেল হাওয়া, হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিন এই পঞ্চগড় জেলার উপর দিয়ে বহমান হওয়ার কারণেই কিন্তু আর কি শীতের তীব্রতা পড়ে। বিশেষ করে এই শীতে ঘন কুয়াশায় কিন্তু জনজীবনে অনেকটা স্থবিরতা হয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে আসলে গাড়িগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে ছুটছে নিজ গন্তব্যে। আবার এর পাশাপাশি যারা চলাচল করছে তারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু রাস্তা পারাপার এবং চলাচল করছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা হাসপাতালগুলো খবর নিয়েছি, হাসপাতালগুলো আসলে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর কিন্তু আসলে রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এই আবহাওয়া যদি বিরাজমান থাকে তাহলে কিন্তু আসলে সব ফসলের ক্ষতি হবে বলে এমনটি জানিয়েছে। অর্থাৎ আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অফিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছে পুরো মাঘ মাস জুড়ে এই শীতের তীব্রতা থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে কিছুটা আবহাওয়া ভালো হবে বলে এমনটি জানিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মার্জানা। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে শীতের তীব্রতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। ব্যবসায়িক গুরুত্বের পাশাপাশি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ছিল কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশন। 80-র দশকে জনপ্রিয় লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাটক এইসব দিনরাত্রি নাটকের শুটিং হয়েছে এখানে। উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িও ছিল নীলগঞ্জে। তবে লোকবল সংকট ও করোনা পরিস্থিতির কারণে একেবারে বন্ধ হয়ে যায় স্টেশনটি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। সহকর্মী তোফায়েল আহমেদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্টে বিস্তারিত জানব। কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশনটি ব্রিটিশ আমলে এটি ব্যবসায়ের প্রয়োজনে মানুষের কাছে বেশ পরিচিত ছিল। এছাড়া উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি এই নীলগঞ্জে থাকার সুবাদে এখানে এসেছেন দেশ বিদেশের বহু গুণীজন। তবে 2011 সালের 4 জুলাই লোকবল সংকটের কারণে হঠাৎ স্টেশনটি বন্ধ করা হয়। গেল 2020 সালে করোনা পরিস্থিতির কারণে লোকাল ট্রেনগুলো বন্ধ করে দেওয়ার পর একেবারেই বন্ধ হয়ে যায় স্টেশনটির কার্যক্রম। যাত্রী সেবা আর পণ্য পরিবহন সবকিছুই থমকে গেছে। ট্রেন না থামায় সিগন্যাল কক্ষটিও বন্ধ। নষ্ট হচ্ছে মূল্যবান ও প্রয়োজনীয় জিনিসপত্র। করোনার দোহাই দিয়ে ভৈরব ময়মনসিংহ সেকশনের যে লোকাল ট্রেনগুলো ছিল পরবর্তীতে এই ট্রেনগুলো বন্ধ করে দিচ্ছে। এই ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়াতেই কিন্তু নীলগঞ্জ স্টেশনটা একটা কমার্শিয়াল স্টেশন ছিল এবং কি প্রচুর মালামাল, প্রচুর যাত্রী আসা যাওয়া করতো। স্টেশন ঘিরে ব্যবসায় ভাটা পড়েছে। এতে বিপাকে পড়েছেন নীলগঞ্জ সহ আশপাশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। কলেজ সুকির নীলগঞ্জ হুমায়ুন আহমদ সাহেবের নাটক কবি চন্দ্রাবতীর বাড়িটা অনেক পর্যটক আসতো, বিদেশি বিভিন্ন দেশের পর্যটক। 12টা-13টা ট্রেন হাফ ডাউন করতো, প্রায় ক্রসিনি পাইতাম আমরা 6-7টা, অনেক তো গাড়ি পাই না। মিঠাবন কাল্যাজুরি যত লোক আছে আপনার এখানে আসতো বা এখনো আসে, দিনের দিন বসে থাকে, কোনো গাড়ি পায় না, গাড়ি ধরে না। এখানে অনেক ব্রিক ফিল্ড ছিল,
এরপর পাট গুদাম ছিল, অনেক কিছু ছিল। কারণ বর্তমানে আস্তে আস্তে এগুলি সবগুলি বন্ধ হয়ে গেছে। তো রেলটা যদি আবার চালু করে, স্টেশনটা চালু করে, তাহলে এলাকাবাসী হয়তো আশেপাশের লোকজন ভালো উপকৃত হবে। বাণিজ্যিক লাভের পাশাপাশি ইতিহাস রক্ষার্থে স্টেশনটি সংস্কার করে চালুর দাবি জানান ইতিহাস বিভাগের এই অধ্যাপক। স্মৃতি সংরক্ষণের জন্য এবং এলাকার মানুষের সুবিধা বৃদ্ধি, অর্থনীতির গতি সঞ্চার এবং আরো কিছু নানান প্রয়োজনে এখানে সাংস্কৃতিক উন্নয়ন হবে। যখনই একটা স্টেশন চালু হবে, এখানে অনেক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হবে। স্টেশনটি পুনরায় চালু হলে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা নীলগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে চলছে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব। নদী রক্ষাবাদ ঘেঁষে তোলা হচ্ছে মাটি। এতে ভাঙনের হুমকিতে রয়েছে কয়েকশো কোটি টাকা ব্যয়ে নির্মিত রক্ষাবাদ, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার হাজার বিঘা ফসলি জমি। অবৈধভাবে বালু মাটি উত্তোলনে জড়িত রয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা। তাই প্রতিবাদ করলেই মামলা হামলার শিকার হন স্থানীয়রা। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। প্রতি বছর বর্ষা এলেই ভাঙনের কবলে পড়েন পদ্মাপাড়ের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে কয়েক বছর আগে দেয়া হয় ৮টি রক্ষা বাঁধ। তবে এসব বাঁধের নিচ থেকে অবাধে চলছে বালু মাটি উত্তোলনের মহোৎসব। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদীর পাড়। ঝুঁকিতে পদ্মা নদীর শত কোটি টাকার তীর রক্ষা বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, আবাদি জমি সহ অনেক স্থাপনা। মহানন্দা নদীতেও চলছে একই কর্মযজ্ঞ। এমনকি অবৈধভাবে বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে ককটেল হামলায় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। বালু মাটি তোলায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা ফসলি জমি। বাধা দিতে গেলেই স্থানীয়দের ওপর মামলা হামলা করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসনকে ম্যানেজ করেই বালু মাটি উত্তোলন চলছে দাবি স্থানীয়দের। আমাদের ফসলি জমি যেগুলো আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। এই যে যদি খালগুলা করছে, খালগুলার কারণে আবার এই পদ্মা আবার সামনে চলে আসছে। আমাদের এই এলাকার লোক এই রাত্রে চুরি করে ভরাট বিক্রি করে, বুঝতে পেরেছেন? কেউ চুরি করে কাটছে, কেউ চুরি করে কাটাচ্ছে, মানে এই হলো আমাদের চরিত্র আর ব্যবসা। এদিকে বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায়সারা আশ্বাস দিয়ে যাচ্ছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। নদীতে যাতে কোনো অবৈধভাবে বালু উত্তোলন করা না হয়, এই ব্যাপারে আমরা যথেষ্ট অ্যালার্ট আছি। কোনো খোঁজ পেলে সাথে সাথে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করছি এবং তাদের সাথে একসাথে সমন্বয় করে আমরা এই অবৈধ ড্রেজার সহ বালু উত্তোলন বন্ধের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। দুষ্টু চক্র নাকি রাতে রাতে এই কাজগুলি করে, তো আমরা এখন নির্দেশনা দিচ্ছি যে যারা এগুলি করে, এগুলি খোঁজ পেলে তাদের বিরুদ্ধে যেন আমরা নিয়মিত মামলার দিকে যাবো। তাছাড়া থামানো যাচ্ছে না, নিয়মিত অভিযান পরিচালনা করছি। 2023 সালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে অবৈধভাবে বালু মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজন নিহত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। উদ্বোধনের 1 বছরের মধ্যে বন্ধ হয়ে গেছে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা। নষ্ট হয়ে পড়ে রয়েছে কয়েক কোটি টাকার সরঞ্জাম। ভোগান্তি বেড়েছে রোগীদের। বাধ্য হয়ে যেতে হচ্ছে রাজধানীর বেসরকারি আইসিইউতে। বাড়তি খরচের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছে রোগী ও স্বজনদের। সহকর্মী বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। নারায়ণগঞ্জ সদর জেলা হাসপাতালে গেল বছর চালু করা হয় 10 শয্যা বিশিষ্ট আইসিইউ। এতে হাঁপ ছেড়ে বেঁচেছেন জেলার আশঙ্কাজনক রোগী ও তাদের স্বজনরা। 1 বছরে 387 জন রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয় আইসিইউতে। কিন্তু চলতি বছরের 1 জানুয়ারি থেকে বন্ধ হয়ে যায় হাসপাতালের আইসিইউ সেবা। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে রাজধানীর বেসরকারি আইসিইউতে। এতে বাড়তি খরচের সঙ্গে যোগ হচ্ছে হয়রানি। মুমূর্ষু অবস্থায় সেবা নেওয়ার জন্য আইসিইউটা খুবই প্রয়োজন। যদি বন্ধ হয়ে থাকে পুনরায় এটা চালু করার জন্য প্রশাসন বা কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন। আইসিইউ আমাদের চালু হলে নারায়ণগঞ্জবাসীর জন্য সবচেয়ে ভালো হবে, যে টাকা দৌড়াদৌড়ি করতে হবে না, কারণ ব্যয়বহুল একটা চিকিৎসা কারণ সবার পক্ষে সম্ভব না। একই কারণে বিপাকে পড়েছেন আইসিইউতে কর্মরত চিকিৎসক ও সেবিকারাও। আইসিইউর পেশেন্টের জন্য যত
সাপোর্টের প্রয়োজন এখানে এনাফ যথেষ্ট আছে সবকিছু, শুধুমাত্র এখন আমাদের জনবলের অভাবেই আমরা আইসিইউটা চলতেছে না। আইসিইউটি সচল না হলে ভোগান্তি আরো বাড়বে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই যদি এটা সচল রাখা না হয়, ফাংশনিং না হয়, তখন তো তার প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে, তার মেরামতের একটা ব্যাপার থাকে, আস্তে আস্তে হয়তো বিকল হতে পারে। পুনরায় সেবা চালু করতে মন্ত্রণালয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন। এই প্রকল্পের মেয়াদ ছিল 31শে ডিসেম্বর। মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগেই আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। মহাপরিচালক, সচিব, মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা প্রত্যেককে আলাদা করে চিঠি দেওয়া হয়েছে। এদিকে আইসিইউটি দ্রুত চালু না হলে আন্দোলনে নেওয়ার হুঁশিয়ারি জানান নাগরিক কমিটি ও অন্যান্য সংগঠন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাই অনতি বিলম্বে নারায়ণগঞ্জে আবার পুনরায় আইসিইউ সেবাটা চালু করতে হবে, অন্যথায় আমরা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে যুক্ত হব। স্থানীয়দের দাবি দ্রুত 10 শয্যা বিশিষ্ট আইসিইউটি চালু করতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।